আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মোহাম্মদ মুবিন। আইএসটি ফার্স্ট ইয়ার সলিউশন সিরিজের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফিজিওলজিতে সবথেকে বেশিবার রিপিট হওয়া প্রশ্ন অর্থাৎ প্লাজমা প্রোটিন নিয়ে। এই ভিডিওটা শেষে আমাদের প্লাজমা প্রোটিন সম্পর্কে সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা ভাইবা এবং রিটেনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকব। কিন্তু এর আগে এই স্লাইডটা একটু লক্ষ্য করো। একটা প্রশ্ন কতবার রিপিট হইতে পারে? লাস্ট ১০ বছরে এই প্রশ্নটা মোট ৮ বার আসছে। তাই ধারণা করাই যায় তোমাদের বেলায়ও এই প্রশ্নটা আসবে। আর যদি রিটেনে নাও আসে 100% শিওর তোমাকে ভাইভাতে এইখান থেকে প্রশ্ন করবেই করবে। তো এই টপিকটা মোটেই নরমালি নিলে চলবে না। অবশ্যই এই টপিকটাকে এক্সট্রা কেয়ার করতে হবে। আর এর জন্য আমাদের প্রথমেই জানতে হবে প্লাজমা প্রোটিন কি এবং এটা কত প্রকারের হয়। খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের রক্ত রস বা প্লাজমা যেটা আছে এর মধ্যে কিছু গুলিয়ে থাকা জৈবিক উপাদান বা প্রোটিনই হলো প্লাজমা প্রোটিন। আর এরাই কিন্তু রক্তের যে ওভারঅল ফাংশন গুলো আছে এই ফাংশনের একটা বড় অংশ পালন করে থাকে। আর অ্যান্সার করার সময় অবশ্যই এই ডেফিনেশনটা দিয়ে শুরু করবে। তাহলে টিচারদের মনে তোমার জন্য একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। এই যে একটা টেস্ট টিউব, এখানে সেন্ট্রিফিউজ করা রক্ত রাখা আছে। উপরের দিকে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাই হচ্ছে প্লাজমা। আর এই প্লাজমার ভিতরে কিন্তু থাকে পানি, ইলেকট্রোলাইট এবং আজকের টপিক অর্থাৎ প্লাজমা প্রোটিন। তাহলে তো আমাদের জানতে হবে ব্লাডে ঠিক কি পরিমাণ প্লাজমা প্রোটিন থাকে, অর্থাৎ প্লাজমা প্রোটিনের নর্মাল ভ্যালু কি। প্লাজমা প্রোটিনের নর্মাল রেঞ্জ বা একজন সুস্থ মানুষের শরীরে প্লাজমা প্রোটিনের নর্মাল ভ্যালু হচ্ছে 6.4 থেকে 8.3 গ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ প্রতি ডেসিলিটার রক্তে মাত্র 6.4 থেকে 8.3 গ্রাম প্লাজমা প্রোটিন থাকে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রোটিনগুলো আসলে তৈরি হয় কোথায়? বেশিরভাগ প্লাজমা প্রোটিনই কিন্তু তৈরি হয় আমাদের লিভারে। কিন্তু এখানে একটা দারুণ এক্সেপশন আছে। আর এই এক্সেপশনটা কিন্তু ভাইবা বোর্ডে প্রায়ই জিজ্ঞেস করে। আর সেই এক্সেপশনটা হচ্ছে গামা গ্লোবিউলিন। এটা কিন্তু লিভারে তৈরি হয় না, এটা হয় বি লিম্ফোসাইট থেকে। মেইনলি ৪ ধরনের প্লাজমা প্রোটিন পাওয়া যায়। এর মধ্যে অ্যালবুমিন, যেটা কিনা সংখ্যায় সবথেকে বেশি থাকে, গ্লোবিউলিন যার কিনা ৩ টা ভাগ আছে, অ্যালফা, বিটা অ্যান্ড গামা। এরপরে আছে ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন কিন্তু রক্তে জমাট বাড়তে সহযোগিতা করে। এবং শেষে আসে প্রথমবিন, যেটা কিনা ভিটামিন কে এর সাথে যুক্ত হয়ে রক্তক্ষরণকে রোধ করে। ঠিক এই ফরম্যাটে যদি টেবিল করে লেখো তাহলে দেখবে ওভারঅল মার্ক তোমার বেড়ে যাচ্ছে। এতক্ষণ আমরা জানলাম প্লাজমা প্রোটিনের প্রকারভেদ এবং রক্তের মধ্যে এদের কাজ কি। কিন্তু এখন আমরা জানবো আমাদের শরীরে ওভারঅল এরা কি কাজ করে। এই প্লাজমা প্রোটিনের কিন্তু অনেক কাজ আছে, কিন্তু এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো কলোইডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করা। আর এই প্রেসারের ৭৫ থেকে ৮০% কিন্তু একলাই অ্যালবিউমিন মেইনটেইন করে থাকে। অ্যালবিউমিনকে তোমরা একটা চুম্বকের মতো মনে করতে পারো, যেটা কিনা রক্তনালীর থেকে পানিকে বাইরে যেতে দেয় না, চুম্বকের মতো পানির অণুগুলোকে আটকে ধরে রাখে। এখন ধরো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই অ্যালবিউমিন কমে যায় তাহলে কি হবে? তাহলে ওই যে চুম্বকের মতো যে ক্ষমতাটা কলয়েডাল অসমোটিক প্রেসার ওটা কমে যায় এবং রক্তনালীর থেকে পানিগুলো আস্তে আস্তে বের হয়ে আশেপাশের টিস্যুতে জমা শুরু করে এবং শরীর ফুলে যায়। আর এই অবস্থাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইডিমা। আর এই স্টেপগুলো যদি মনে রাখো তাহলে ইডিমাটা কিন্তু কোনোদিনই ভুলবে না। শুধু এটাই না, এদের কিন্তু আরো অনেক কাজ আছে। এরা কিন্তু ট্যাক্সির মতো কাজ করে, যেমন আয়রন, বিভিন্ন হরমোন, বিভিন্ন ওষুধ এরা কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। আবার ধরো গামা গ্লোবিউলিন গুলো, এরা কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। এরা রক্তের পিএইচ লেভেল 7.4 এই জিনিসটা মেনটেন করতে কিন্তু একটা বাফার হিসেবে কাজ করে। এছাড়াও আমাদের রক্তের যে ঘনত্ব বা ভিসকোসিটি এইটা ম্যানেজ করতেও কিন্তু এই প্লাজমা প্রোটিন গুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো থিওরি তো অনেক হলো, চলো এইবার দু একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যায় যে এই প্লাজমা প্রোটিনের কারণে আমরা কি কি নির্দেশনা পাই এবং এদের ব্যবহার করে আমরা কি টেস্ট করতে পারি। ল্যাবে আমরা একটা ইম্পর্টেন্ট টেস্ট করি, যেটাকে আমরা অ্যালবিউমিন এবং গ্লোবিউলিনের রেশিও বা A/G রেশিও বলে থাকি। এটা কিন্তু রোগ নির্ণয়ের জন্য একটা দারুণ নির্দেশনা। নরমালি এই রেশিওটা থাকে 1.7:1, কিন্তু এই রেশিওটা যখন উল্টে যায় অর্থাৎ একের নিচে চলে আসে তখন এটা কিন্তু শরীরের জন্য অনেক খারাপ একটা সংকেত। এটা লিভার সিরোসিস বা নেফ্রোটিক সিন্ড্রোমের মতো বড় বড় রোগকে নির্দেশ করে থাকে। আর একটা মজার বিষয় হচ্ছে ইএসআর বা ইরেথ্রোসাইট সেডিমেন্টেশনের রেট কিন্তু এরা বাড়িয়ে দিতে পারে। যখন শরীরে কোনো ইনফেকশন হয় তখন ফাইব্রিনোজেনের মতো বড় বড় প্রোটিনের মাত্রা কিন্তু বেড়ে যায়। আর এই বড় বড় প্রোটিনগুলো রেড ব্লাড সেলগুলোকে একটার উপরে একটা কয়েনের মতো সাজিয়ে দেয়। আর এই যে কয়েনের মতো যে এরা সাজিয়ে দিল এটাকে বলে র্যালো ফরমেশন। আর এর কারণে কিন্তু ইএসআর এর রেট অনেক বেড়ে যায়। তাই সাধারণত ইএসআর যদি অনেক বেশি থাকে তাহলে ধরা হয় যে আমাদের রক্তে কোনো না কোনো ইনফেকশন আছে। এই স্লাইডটা একেবারে মাথার মধ্যে গেঁথে নাও। পরীক্ষার খাতায় কিছু লেখো আর না লেখো, এই স্লাইডের মধ্যে যা লেখা আছে এগুলো কিন্তু অবশ্যই লিখে আসতে হবে।
লিস্ট 5 মার্ক তো আনতে হবে। আর সবশেষে একটা কথা মনে রেখো, আমরা মেডিকেল টেকনোলজিস্টটা কিন্তু এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন। তাই আমাদের দেহটা যতই কমপ্লেক্স হোক আর আমাদের পড়ালেখা যতই কমপ্লেক্স হোক, আমাদের কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য এগুলোকে পড়ে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। একদম আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করো, ডিসিপ্লিন থাকো এবং সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সকলের জন্য আমার শুভকামনা। আল্লাহ হাফেজ।